ওয়েলকাম। আজকে আমাদের ক্লাসে আলোচনা হবে আলোর প্রতিসরণ। দেখো, আলোর প্রতিসরণ বলতে কি বোঝো? ফার্স্টে দেখে নিচ্ছি আমরা। ধরে নাও দুটো মাধ্যম, একটি বায়ু মাধ্যম, একটি কাঁচ মাধ্যম। এটা বায়ু মাধ্যম, এটি বায়ু, এটি কাঁচ। আমরা বলতে পারি বায়ু মাধ্যম কি? লঘুতর মাধ্যম, লঘু মাধ্যম। কাঁচ হলো তুলনামূলকভাবে ঘন মাধ্যম। এবার দেখো, একটি আলোক রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমের দিকে আসে বা একটি মাধ্যম থেকে দ্বিতীয় কোনো মাধ্যমে আসে, সেক্ষেত্রে কি হয়? সোজাসুজি দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে না গিয়ে কিছুটা দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে যায়। বায়ু মাধ্যমকে ধরে নিলাম প্রথম মাধ্যম, কাঁচ মাধ্যমকে ধরে নিলাম দ্বিতীয় মাধ্যম। এই যে দিক পরিবর্তন করে যাচ্ছে, অর্থাৎ কিছু পরিমাণ আলোক রশ্মি সরণ ঘটল, এটাই বলা হয় আলোর প্রতিসরণ। এবার আমরা দেখব লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি গেলে প্রতিসরণ কিরকম হবে, আর ঘন থেকে লঘুতে আলোক রশ্মি গেলে কিরকম প্রতিসরণ হয়। প্রথমে আমরা দেখব লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ। এটি একটি কাঁচের স্ল্যাব, এটি বায়ু মাধ্যম বা লঘু মাধ্যম, বায়ু, এটি কাঁচ। এবার ধরো এটা একটি আলোক রশ্মি আসছে, অর্থাৎ যে রশ্মি আসে, আমরা আগেই বলেছি যে রশ্মি আসে তাকে বলা হয় আপতিত রশ্মি। এবার ধরো এখানে আমি একটি অভিলম্ব কল্পনা করি, এটি হলো একটি অভিলম্ব। তার আগে বলে নিই, এই যে তলটা, এটিকে বলে বিভেদ তল, বিভেদ তল অথবা প্রতিসারক তল, প্রতিসারক তল। কেন বিভেদ তল? তার কারণ হচ্ছে, দেখো এখানে রেয়ারার মিডিয়াম আর ডেন্সার মিডিয়াম, অর্থাৎ লঘু মাধ্যম এবং ঘন মাধ্যমকে বিভেদ তল আলাদা করে রেখেছে, তাই এর নাম হলো বিভেদ তল বা প্রতিসারক তল। এবার দেখা যায় আলোক রশ্মি কি হয়, অভিলম্ব থেকে, এটা যদি আমি অভিলম্ব ধরি, সেই অভিলম্বের কাছে সরে আসে। অর্থাৎ যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, সেক্ষেত্রে প্রতিসৃত আলোক রশ্মিটি অভিলম্বের দিকে সরে আসে বা অভিলম্বের কাছে সরে আসে। ধরে নাও এ একটি আলোক রশ্মি এখানে বি বিন্দুতে পড়ার পর সি বিন্দু দিয়ে নির্গত হলো। অভিলম্ব ধরে নিচ্ছি এম এন। এখানে যে পরিমাণ প্রতিসরণ হলো, অর্থাৎ যে কোণে আলোক রশ্মিটা বেঁকে যায়, সেটাকে আমরা ধরবো চ্যুতি কোণ বা ডেল্টা। তাহলে এখানে ডেল্টা হলো চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ। এক্ষেত্রে আপতন কোণ আই হলো এটি, অর্থাৎ কোণ এ বি এম সমান আপতন কোণ আই, আপতন কোণ। প্রতিসরণ কোণ হলো আর, কোণ এন বি সি সমান আর সমান প্রতিসরণ কোণ। এক্ষেত্রে আপতন কোণ আই এর মান প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়, আপতন কোণ আই এর মান প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়। এবার যদি আমরা এই বিপরীত ঘটনা দেখি, বিপরীত ঘটনা, ধরে নাও ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? দেখ, এখন ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি যাচ্ছে কোন দিকে? লঘু মাধ্যম। ধরে নাও এটা একটা কাঁচের স্ল্যাব ছিল, যেটা ঘন মাধ্যম আমরা ধরে নিচ্ছি, আর বায়ু এখানে লঘু মাধ্যম, বায়ু হচ্ছে লঘু মাধ্যম, এটা কাঁচ। এবার ধরে নাও এটা অভিলম্ব ধরে নিচ্ছি, এটি হলো আপতিত আলোক রশ্মি। আপতিত আলোক রশ্মি কাঁচের উপর যখন পড়েছে, বিভেদ তলে পড়ার পর যাওয়ার কথা ছিল এই পথ দিয়ে, কিন্তু দেখা গেল রশ্মিটি অভিলম্ব থেকে, এটা অভিলম্ব, অভিলম্ব, অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এই যে ঘটনা, তখন আমরা এটাকে বলবো কি না,
তাই অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এইখানে এই কোণটা হলো কি ডেল্টা কোণ অর্থাৎ চ্যুতি কোণ, ডেল্টা অর্থাৎ চ্যুতি কোণ। এখানে আপতন কোণ হচ্ছে আই, প্রতিসরণ কোণের মান হলো আর। দেখে নিই, নাম দিয়ে দিচ্ছি এম এন, এম এন, ধরে নাও এ, এটা হলো বি, এটা হলো সি, এটা সাপোজ ডি। তাহলে এখানে আমি বলতে পারি আপতন কোণ আই সমান কোণ এ বি এন, প্রতিসরণ কোণ আর সমান কোণ এম বি সি, বিচ্যুতি কোণ ডেল্টা সমান কোণ ডিবিসি। আমি সমান বলতে পারি, দেখো তো আর মাইনাস আই। তাহলে এখানে আমি বলতে পারি যে ডেল্টার মান অর্থাৎ বিচ্যুতি কোণ প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ। এখান থেকে বলা যেতে পারে আই এবং আর এর মধ্যে প্রতিসরণ কোণের মান বেশি হয় যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়। এবার আমরা দেখে নেব যে আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র। দেখো, আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটো সূত্র রয়েছে, তাহলে লিখে নিচ্ছি আলোর প্রতিসরণের সূত্র। ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, ধরে নিচ্ছি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছিল, এটা আপতিত রশ্মি, আপতিত রশ্মি, এটা আপতন বিন্দু, ধরো এ, এটা বি। এখানে যদি আমরা লম্ব অঙ্কন করি তার নাম হয় অভিলম্ব। এখানে প্রতিসৃত রশ্মি হলো এটি, ধরে নাও সি, প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। এই কোণটা আপতন কোণ, আচ্ছা অভিলম্বের নাম দিচ্ছি এম এন, আপতন কোণ এটি প্রতিসরণ কোণ আর। তাহলে কোণ আই সমান আপতন কোণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কোণ আর সমান প্রতিসরণ কোণ অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন নট রিফ্লেকশন। ওকে, আচ্ছা এবার আমরা দেখে নিচ্ছি, ধরো 1 নম্বর সূত্র। আপতিত রশ্মি, এই তলটার নাম ছিল বিভেদ তল, এটা নিয়ে সমস্যা নেই, বিভেদ তল। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। আবার বলছি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। 2 নম্বর, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। আমি লিখে নিচ্ছি সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক। আচ্ছা, সূত্রের সঙ্গে একটু আমরা জুড়ে নেব, সেটা হচ্ছে ধরো এখানে মাধ্যম দুটো কিন্তু নির্দিষ্ট হবে। তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে একটি নির্দিষ্ট বর্ণের আলো, একটি নির্দিষ্ট বর্ণের আলো এবং একটি হবে না, দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে, দুটি নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত অর্থাৎ সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক। এই ধ্রুবকটিকে আমরা মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করি, মিউ চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই মিউই হলো প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 মিউ 2, অথবা যদি বলি বায়ু মাধ্যম সাপেক্ষে কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক, ইয়ার এ মিউ, কাঁচের জন্য গ্লাস। এটাকে আবার ভাঙার সময় আমরা লিখতে পারি মিউ জি বাই মিউ এ। এতগুলো লাগবে না এগুলো, ঠিক আছে। আমরা যেটা পেলাম যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকবে। এটা কার সূত্র? এই সূত্রের বিশেষ নাম হচ্ছে স্নেলের সূত্র। এই স্নেলের সূত্রই কিন্তু পরীক্ষায় বেশি আসে। এবার আমরা দেখে নেব
কোন ক্ষেত্রে স্নেলের সূত্রটি প্রযোজ্য হবে না? কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হবে না? মনে রাখবে এটা লম্ব আপতনের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে দেখো, লম্ব আপতনের ক্ষেত্রে লম্ব আপতনের ক্ষেত্রে কি ঘটে? আই সমান, অর্থাৎ আপতন কোণ আই, আপতন কোণ আই সমান 0 ডিগ্রি। এখানে একটা ভুল হয় অনেকের। দেখো, লম্ব আপতনে কিন্তু আপতন কোণ কখনোই 90 হবে না। তার কারণ হচ্ছে আপতন কোণ আমরা কল্পনা করব অভিলম্বের সাপেক্ষে। যেহেতু আমরা অভিলম্বের সাপেক্ষে করছি, লম্ব আপতন মানে আলোক রশ্মি অভিলম্বের উপর ওভারল্যাপ করছে, অর্থাৎ আপতন কোণ আই এর মান হবে 0 ডিগ্রি। এবার দেখো তো সাইন আই বাই সাইন আর সমান ছিল মিউ। এখানে আই যদি 0 হয়ে যায় তার মানে হয়ে যাচ্ছে কি, সাইন আই এর জায়গায় লিখতে পারি সাইন 0 ডিগ্রি বাই সাইন আর সমান মিউ। তার মানে 0 বাই, তাহলে মিউ সমান 0 হয়ে যাচ্ছে এখান থেকে, কিন্তু মিউ কখনো শূন্য হতে পারে না। আচ্ছা, এবার ধরো এই প্রতিসরাঙ্ককে কিন্তু আমরা আরেক রকম ভাবে বলতে পারি। প্রতিসরাঙ্ককে আরেক রকম ভাবে প্রকাশ করা হয়। দেখো মিউ সমান সি বাই ভি, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ। এখানে সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি ধরে নাও যে মাধ্যমের কথা বলে, এখানে উক্ত মাধ্যম। যদি কাঁচ বলে কাঁচ, জল বললে জল, উক্ত মাধ্যমে আলোর বেগ, এদের যে অনুপাত তাকেই আমরা ধরতে পারি প্রতিসরাঙ্ক। তার মানে কি বলতে পারি, শূন্য মাধ্যমে আলোর বেগ এবং উক্ত মাধ্যমে আলোর বেগের অনুপাতকেই আমরা বলতে পারি সেই মাধ্যমটির প্রতিসরাঙ্ক। মিউ সমান সি বাই ভি। এখানে একটা অঙ্ক আছে, দেখে নাও একটু। আচ্ছা, শূন্য মাধ্যমে আলোর বেগ কত? সি এর মান সবসময় মনে রাখবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার ধরো বলে দিয়েছে একটি মাধ্যমের, আচ্ছা আমি একটু মুছে নিচ্ছি। একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 হলে সেই মাধ্যমে আলোর বেগ কত? একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5 হলে সেই মাধ্যমে আলোর বেগ কত হবে? দেখো, আমরা কি সূত্র পেলাম? মিউ সমান সি বাই ভি। এখানে দেওয়া আছে মিউ সমান 1.5 সমান, দেখো সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, যার মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই ভি। এখান থেকে বলতে পারি ভি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 1.5। এটার সঙ্গে কাটলে 2 আসছে, সমান 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ উক্ত মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়। আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সেরকম ভাবে সিলেবাসে নেই, বাট আমি একটু বলে নিচ্ছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা কি জিনিস। দেখো, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। এবার ধরো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাওয়ার সময় আমরা দেখেছি কি, অভিলম্ব থেকে তার ক্রমশ দূরে সরে যায়। যাওয়ার কথা ছিল এই পথ বরাবর, ধরো দূরে সরে এদিকে যাচ্ছে। এবার যদি এমন ঘটনা ঘটে, এটা আপতন কোণ আই। এবার যদি এরকম ঘটনা ঘটে, দেখা গেল আপতন কোণের মানে ক্রমশ বাড়িয়ে দিচ্ছি। আপতন কোণ বাড়িয়ে দিলে প্রতিসৃত যে রশ্মি, সেই রশ্মি ক্রমশ কোন দিকে যাবে? এভাবে যাবে। একটা সময় আসবে যখন একটা নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসৃত রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বেরিয়ে যায়। তখন সেই নির্দিষ্ট আপতন কোণকে বলা হয় সংকট কোণ, থিটা সি। সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি। তাহলে যদি বলে সংকট কোণ কি জিনিস, সংকট কোণ হলো
আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, ঘন মাধ্যমের যে নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তখন তাকে বলা হয় সংকট কোণ বা থিটা কোণ। এবার ধরো আলোক রশ্মি থিটা কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়েছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় থিটা কোণ অপেক্ষা সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়েছে, থিটা ছেলের থেকে বেশি কোণে। তাহলে কি হবে, আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে না গিয়ে অর্থাৎ লঘু মাধ্যমে না গিয়ে সম্পূর্ণরূপে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকেই আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আবার বলে নিচ্ছি, দেখো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, সেক্ষেত্রে যদি ঘন মাধ্যমের আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বেশি হয়, তাহলে আলোক রশ্মিটি লঘু মাধ্যমে না গিয়ে পুনরায় দিক পরিবর্তন করে প্রথম মাধ্যম অর্থাৎ ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আমরা বলতে পারি তোমার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যদি বাস্তব উদাহরণ বলে মরুভূমির মরীচিকা। আচ্ছা, এবার আমরা চলে যাব প্রিজম। দেখো প্রিজম কি জিনিস। প্রিজম, দেখো প্রিজমের ক্ষেত্রে প্রিজম হচ্ছে 3টি আয়তাকার তল এবং 2টি ত্রিভুজাকার তল নিয়ে গঠিত হয় প্রিজম। কটি আয়তাকার তল হবে? 3টি আয়তাকার তল। একটা প্রিজমের ছবি আমরা আঁকতে পারি। এখানে দেখো আমি একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। একটা কাগজ রয়েছে, আমি এই কাগজের 3টে ভাগে ভাগ করলাম, ভাঁজ করে আমি এভাবে ঝুলিয়ে দিচ্ছি। এখন দেখো আয়তকার তল কটা এসছে? 1, 2, 3। আর এখানে দেখো ত্রিভুজাকার তল কটা এসছে? 1 এবং 2। এবার ধরো এটা হচ্ছে একটা প্রিজমের গঠন, ঠিক এরকম হবে। 3টি আয়তকার তল থাকবে, 2টি ত্রিভুজাকার তল থাকবে। এবার ধরো এর একটি আয়তকার তলকে আমরা ভূমি ধরে নিলাম, এইটি হচ্ছে একটি প্রিজম, তার এটি হলো ভূমি, এই তলটি হলো ভূমি। আলোক রশ্মি এই তলে এলো, এখানে আসার পর এটা দিয়ে বেরিয়ে আসছে। তাহলে এই যে দুটি তল থাকলো তাদেরকে আমরা বলবো প্রতিসারক তল। আচ্ছা, এখানে যে কোণ সৃষ্টি হলো সেটি হলো প্রতিসারক কোণ। আর এই যে রেখাটা, এই যে দুটো প্রতিসারক তল পরস্পর যুক্ত এই যে রেখা তৈরি করে তাকে আমরা বলতে পারি প্রান্ত রেখা। এবার ধরো প্রিজমে আমরা পেলাম, এবার ধরো কাচের স্ল্যাব। তাহলে কাচের স্ল্যাবের ক্ষেত্রে একটা কোশ্চেন আমাদের অনেকবার এসেছে, কাচের স্ল্যাব। কাচের স্ল্যাবের মেন জিনিস যেটা হয়, একটি আয়তঘনকার তল, এটা একটা কাচের স্ল্যাবের ছবি। তাহলে কি হবে, উপরের তল যেটা, এই তল এবং নিচের যে তলটা পরস্পর কিরকম হয়? সমান্তরাল হবে। এবার এই কাচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোক রশ্মি কিরকম ভাবে তোমার নির্গত হবে, কোন আলোক রশ্মি পড়ার পর সেই রশ্মি কিভাবে নির্গত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে একটা কোশ্চেন আছে, অনেকবার কোশ্চেন এসেওছে, দেখে নি কোশ্চেনটা। বলছি যে কাচের স্ল্যাবের উপর আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। দেখাও যে কাচের স্ল্যাবের উপর আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল। দেখো এই কোশ্চেনটা আরো অন্যরকম ভাবে পড়ে, যে সমান্তরাল পৃষ্ঠযুক্ত একটি কাচের ফলকের মধ্যে আলোক রশ্মির প্রতিসরণের সময় আলোক রশ্মির কোনো প্রকার কৌণিক চ্যুতি ঘটে না।
শুধুমাত্র আলোক রশ্মির পার্শ্ব সরণ ঘটে। দেখো, যদি এটা আমাকে বলে তাহলে আমরা কি করব, এই একটা কাঁচের স্ল্যাব ধরে নাও, আপতিত আলোক রশ্মি প্রথম ধরো পি কিউ একটি রশ্মি এসে এখানে পড়লো, পড়ার পর এখানে একটা অভিলম্ব কল্পনা করে নেওয়া হলো। এই রশ্মিটি যাওয়ার কথা ছিল আমাদের এই পথ বরাবর, কিন্তু রশ্মিটি কিছুটা অবিলম্বের দিকে সরে গিয়ে পি কিউ এটা ধরো আর বিন্দুতে এসে পড়েছে। আমি যদি এখানে একটা অবিলম্ব কল্পনা করি আর বিন্দুর উপর, তাহলে দেখা যায় এই রশ্মিটি এর ডিরেকশন কিরকম হবে, যাওয়ার কথা ছিল ধরো এই পথ বরাবর, কিন্তু এই রশ্মিটি যাবে কোনটা দিয়ে, এদিকে। তার কারণটা হচ্ছে, দেখো আমি এটা ধরলাম বায়ু মাধ্যম এয়ার, এটি হলো কাঁচ মাধ্যম গ্লাস, আবার এখানে এসে বায়ু মাধ্যম এস পথ দ্বারা নির্গত হচ্ছে। পি কিউ রশ্মি কিউ বিন্দুতে পড়ার পর তাহলে এখানে কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে পড়েছে, লঘু থেকে ঘনতে পড়ার ফলে যে প্রতিষ্ঠিত রশ্মিটি অবিলম্বের দিকে সরে এসেছে, দেখো এখানে অবিলম্বের দিকে সরে এসেছে। এবার আর বিন্দুতে পড়ার পর আর বিন্দু যখন পড়েছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, কাছ থেকে বায়ু, সেক্ষেত্রে আর এস পথে বেরোচ্ছে, এখানে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ধরে নাও এই কোণটি হলো কোণ I1 আপতন কোণ, তাহলে আমি বলতে পারি কিউ বিন্দুতে আপতন কোণ I1 প্রতিসরণ কোণ সমান R1, এটা তাহলে আমি লিখে নিলাম R1। এবার দেখো একান্তর কোণের কনসেপ্ট অনুযায়ী এটার সঙ্গে এটা সমান্তরাল হয়ে গেছে, এই কোণ যদি R1 হয় এখানে আপতন কোণটা R1 হয়ে যায়। তাহলে যখন আমি আর বিন্দু দেখবো, আর বিন্দুতে তাহলে আপতন কোণ কত হবে, আপতন কোণ সমান R1, প্রতিসরণ কোণ এটাকে ধরে নিচ্ছে I2। এবার ধরো আমি যদি লিখি যে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমের প্রতিসরণ, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণ এ মিউ জি সমান সাইন I1 বাই সাইন R1, और মিউ জি বাই মিউ এ, মিউ জি বাই মিউ এ সমান সাইন I1 বাই সাইন R1। এটা 1 নম্বর সমীকরণ আমাদের। এবার ধরো 2 নম্বর সমীকরণ তৈরি করে নিই। যখন কাঁচ মাধ্যম থেকে বায়ুতে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি জি মিউ এ, অর্থাৎ কাঁচ থেকে বায়ু, কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক সমান এখানে হচ্ছে সাইন R1 বাই সাইন I1। দেখো আর বিন্দুতে আপতন কোণ হয় R1, প্রতিসরণ কোণ হয় I2, তাহলে সাইন R1 বাই সাইন I2 और মিউ এ বাই মিউ জি সমান সাইন R1 বাই সাইন I2। এটি হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এবার 1 গণিত 2 করে নাও, 1 নম্বর গণিত 2 নম্বর সমীকরণ করে নাও। কি হবে, মিউ জি বাই মিউ এ গণিত মিউ এ বাই মিউ জি সমান সাইন I1 বাই সাইন R1 গণিত সাইন R1 বাই সাইন I2। দেখো R1 গুলো কেটে গেছে, এখানে সবই কেটে যাচ্ছে। 1 সমান সাইন I1 বাই সাইন R1, কোনাকুনি গুণ করে নাও, সাইন R1, সরি এখানে I2 ছিল, I2, তাহলে হয়ে গেল সাইন I2 সমান সাইন I1। এখান থেকে বলতে পারি সাইন গুলো বাদ দিয়ে দিলে I1 সমান I2। অতএব আপতন কোণ যেটি হলো নির্গমন কোণ সেটাই হবে। অর্থাৎ বলা যায় যে কাঁচের স্ল্যাবের উপর আপতিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে এবং এই রশ্মিগুলোর
কোনো বিচ্যুতি ঘটে না, শুধুমাত্র পার্শ্ব সরণ ঘটেছে। এখানে মাঝে মধ্যে ছবিতে পার্শ্ব সরণটা দেখাতে পারে। দেখো এই রশ্মিটাকে যদি আমি বাড়িয়ে দিই এদিকে, আর আর থেকে একটা লম্ব টেনে নাও, দিয়ে নাম দাও এক্স, এখানে আর এক্স, তাহলে এই আর এক্স যেটা আঁকলাম সেটি হচ্ছে পার্শ্ব সরণের পরিমাণ, পার্শ্ব সরণ। আরেকটা জিনিস রয়েছে প্রিজমের ক্ষেত্রে, ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এই প্রমাণটা আমাদের আছে। লেন্দি হয়ে গেল ভিডিওটা, প্রমাণটা হয়ে যাবে। দেখো ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এই একটি প্রিজম। প্রিজমের প্রধান ছেদ এ বি সি নাম দিলাম। এখানে কোণ এ হলো প্রতিসারক কোণ, কোণ এ হলো প্রতিসারক কোণ। ধরে নাও একটি আলোক রশ্মি পি কিউ রশ্মিটি প্রিজমের একটি প্রতিসারক তলে পড়ার পর ভূমির সঙ্গে কিন্তু সমান্তরাল ভাবে যায়, অর্থাৎ ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে যে এসি প্রতিসারক তলের আর বিন্দুতে এসে পড়ে। এবার দেখা যায় প্রিজমের ক্ষেত্রে যে নির্গত আলোক রশ্মিটি সেটি ভূমির দিকে বেঁকে যাবে, ধরে নাও এস। এবার ধরো আমি যদি কিউ বিন্দুতে অভিলম্ব কল্পনা করি, ধরে নাও এটা হচ্ছে এন, আর আর বিন্দুর উপর যদি একটা অভিলম্ব কল্পনা করি তখন ধরে নাও N1, এই অভিলম্ব দুটি পরস্পর ধরো ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি বললাম, একটি প্রিজম এবিসি, প্রিজমের প্রধান ছেদ, তার এবি তলের প্রতিসারক তলের উপর পি কিউ একটি রশ্মি আপতিত হলো, তারপর সেটি কিউ আর পথে অগ্রসর হয়ে এসি প্রতিসারক তল থেকে আর এস পথে নির্গত হয়। এখানে কিউ বিন্দুতে যে অভিলম্ব কল্পনা করলাম এনও এবং আর বিন্দুতে N1O, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবার ধরো আমার এখানে বের করতে হবে ডেল্টা, ডেল্টা সমান হচ্ছে কৌণিক চ্যুতি বা কৌণিক বিচ্যুতি, চ্যুতি কোণ বলতে পারো। আর এ তো আমি আগেই বলেছি প্রতিসারক কোণ। দেখো কি করে আমরা বের করব, এখানে বিচ্যুতি কোণটা, ধরো যে আলোক রশ্মিটা যাচ্ছিল অর্থাৎ পি কিউ রশ্মিটা যদি কোনরূপ ভাবে বিচ্যুত না হলো, সেটি সোজাসুজি ধরো এই এম পথে বেরিয়ে যেত, পি এম পথে বেরিয়ে যেত। কিন্তু আমি যদি দেখি নির্গমন রশ্মি অর্থাৎ আর এস এর দিকে তাকাই, তাহলে দেখা যাবে রশ্মিটি কোথা থেকে আসছে বলে মনে হবে, ধরো এস বিন্দু থেকে। তার মানে দেখো এখানে বিচ্যুতি ঘটলো কতটা, এই অংশটি, এটি হলো বিচ্যুতি কোণ ডেল্টা। তাহলে বলতে পারি বিচ্যুতি কোণ ডেল্টা সমান কোণ এম এস, না এস একটা নাম দিয়েছি, এটা এস না দিয়ে সাপোজ ধরে নাও টি দিয়ে দাও, এম টি এস সমানই আমি লিখতে পারি কোণ এম টি আর। দেখো এবার আমি প্রমাণ করব, এই কোণটা হচ্ছে আমাদের I1, এটাকে আমরা বলতে পারি অভিলম্ব, মানে এটা হচ্ছে R1, এই কোণটা হলো R2, আর এখানে এই কোণটি হলো I2। তাহলে প্রথমে আমি কিউ বিন্দু ধরে নিচ্ছি, কিউ বিন্দুতে যদি দেখি কোণ টি কিউ আর এর মান বের করছি। কোন ত্রিভুজ থেকে, না ত্রিভুজের, বিন্দু লেখার দরকার নেই, ত্রিভুজ কিউ টি আর থেকে। এর ক্ষেত্রে এই কোণের মান কত হবে, I1 মাইনাস R1। তার কারণ দেখো এই কোণ যদি I1 হয়, এটা হচ্ছে আমার R1 বেরিয়েছে, তার মানে দেখো এই পুরো কোণটা I1 হওয়ার কথা ছিল, মানে কোণ টি কিউ ও সমান I1 হওয়ার কথা, কারণ বিপ্রতিম কোণ। তার মানে এই যে অংশটা অর্থাৎ কোণ
কোণ টি কিউ আর সমান I1 মাইনাস R1। ঠিক একই রকম ভাবে এখানে দেখো এই কোণটা I2, তার মানে পুরো কোণটা I2 হওয়ার কথা, এখানে এটা R2, তার মানে এই কোণটাকে আমরা বলতে পারি অর্থাৎ কোণ টি আর কিউ সমান I2 মাইনাস R2। এখানে লিখে নিচ্ছি কোণ টি আর কিউ সমান I2 মাইনাস R2। এবার ধরো একটা ত্রিভুজে কোন একটা বিপরীত কোন একটি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান হয়। এখানে দেখো এই ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ কিউ টি আর এর বহিস্থ কোণ কোনটি? কোণ ডেল্টা। তাহলে ডেল্টা সমান এই কোণটি প্লাস এই কোণটা হয়ে যাচ্ছে কোণ টি কিউ আর যুক্ত কোণ টি আর কিউ সমান I1 মাইনাস R1 যুক্ত I2 মাইনাস R2। এখান থেকে দেখা যেতে পারে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। তাহলে ডেল্টা সমান আমার এটা বেরিয়েছে। দেখো আমার প্রমাণ করতে হবে কি I1 প্লাস I2 মাইনাস এ, তার মানে দেখো আমাকে দেখাতে হবে R1 প্লাস R2 সমান এ। এটা দেখাতে পারলেই আমার কিন্তু প্রমাণ হয়ে যাবে। এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, 1 নম্বর। এবার ধরো আমি এখান থেকে করে নিই। দেখো একটা ত্রিভুজ হচ্ছে, ত্রিভুজ কি? ত্রিভুজ ও কিউ আর। এই ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রে R1 যুক্ত R2 যুক্ত কোণ ও সমান 180 ডিগ্রি। এটা হলো 2 নম্বর সমীকরণ। দেখো R1 যুক্ত ও যুক্ত R2 সমান 180। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। একটা চতুর্ভুজ নিচ্ছি, চতুর্ভুজ এ কিউ ও আর। এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এই কোণটার নাম দিলাম এ কোণ। কোণ এ যুক্ত কোণ ও সমান 180। আচ্ছা কি করে হলো এটা? অ্যাকচুয়ালি দেখো এখানে এঁকেছিলাম আমরা অভিলম্ব, তার মানে এই কোণটা হয়ে গেছে কত? 90 ডিগ্রি। ঠিক এখানে একটা অভিলম্ব এঁকেছিলাম, অর্থাৎ এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে 90 180 কোথা থেকে বাদ যাবে? 360 থেকে, কারণ চতুর্ভুজে 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তার মানে অবশিষ্ট পড়ে থাকে কোণ এ এবং কোণ ও, তাদের যে যোগফল 180 হয়। এটা 3 নম্বর। এবার 2 নম্বর আর 3 নম্বর কম্পেয়ার করো। 2, 3 কম্পেয়ার করলে দেখো ও গুলো বাদ পড়ে যাচ্ছে, 180 বাদ পড়ে যাচ্ছে। কোণ এ সমান লিখতে পারি R1 প্লাস R2। এই যে মানটা বেরোলো এটাকে বসিয়ে দেবো কোথায়? না ডেল্টা সমান 1 নম্বর সমীকরণে। তখন হয়ে যায় ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। প্রমাণ হয়ে গেল। আলোর প্রতিসরণের সেরকম কিছু নেই, লেন্স আছে এর উপর। পরের ক্লাসে লেন্স আলোচনা হবে। ওকে, গুড নাইট।